আজকে তোমাদের কাছে আবার একটি মক টেস্ট নিয়ে এসেছি। এর আগে তোমাদেরকে অলরেডি 5টি মক টেস্ট করিয়ে দিয়েছি। দেখো, সর্বপ্রথম যে প্রশ্নটি রয়েছে, বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন করা হয়? বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন করা হয়? নিচে তোমরা অপশান দেখতে পাচ্ছ, এই অপশানগুলি থেকে তোমরা অ্যান্সার করার চেষ্টা করবে। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে 11ই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস। বিশ্ব জনসংখ্যা দিবস কবে? 11ই জুলাই হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস। পরের প্রশ্ন দেখো, হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়? হলদিঘাটের যুদ্ধ, নিচে অপশানগুলি দেখো এবং তোমরা এর মধ্যে রাইট অ্যান্সার করার চেষ্টা করো। হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়? হলদিঘাটের যুদ্ধ হচ্ছে 1576 খ্রিস্টাব্দে, অর্থাৎ 1576 সালে হচ্ছে হলদিঘাটের যুদ্ধ হয়। এর পাশাপাশি তোমরা মনে রাখবে, হলদিঘাটের যুদ্ধ যেটা আকবর ও রানা প্রতাপ সিংয়ের মধ্যে হয়েছিল, হলদিঘাটের যুদ্ধ। পরের প্রশ্ন দেখো, নিচের কোন সমুদ্র স্রোতটি শীতল? অর্থাৎ এখানে যে অপশানগুলি রয়েছে, অপশানগুলির মধ্যে থেকে কোন সমুদ্র স্রোতটি শীতল? এর মধ্যে রাইট অ্যান্সার হবে কি? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে পেরু স্রোত। পেরু স্রোত হচ্ছে শীতল একটি সমুদ্র স্রোত। পরের প্রশ্ন দেখো, পূর্ব মধ্য রেলের সদর দপ্তর কোথায়? এখন তোমরা দেখছো যে এই টাইপের প্রশ্নগুলি আসছে, অর্থাৎ বিভিন্ন রেলের সদর দপ্তর। বিশেষ করে যেটা ইম্পর্টেন্ট তোমাদের, অর্থাৎ সেন্ট্রাল রেল সদর দপ্তর, ইস্ট অর্থাৎ পূর্ব রেল, আর হচ্ছে নর্থ অর্থাৎ উত্তর রেল, এই তিনটে খুব ইম্পর্টেন্ট। এর পাশাপাশি আরও যেগুলি আছে সেগুলি তোমরা দেখে নেওয়ার চেষ্টা করবে। দেখো, পূর্ব মধ্য রেলের সদর দপ্তর, পূর্ব মধ্য রেলের সদর দপ্তর হচ্ছে হাজিপুর। অর্থাৎ এই হাজিপুর কোথায়? হাজিপুর হচ্ছে বিহারে অবস্থিত হাজিপুর। পরের প্রশ্ন, কোনটি ভারতের দীর্ঘতম সেচ খাল? কোনটি ভারতের দীর্ঘতম সেচ খাল? নিচের যে অপশানগুলি আছে এর মধ্যে দেখো রাইট অ্যান্সার কী হবে? দীর্ঘতম সেচ খাল, দীর্ঘতম সেচ খাল হচ্ছে ইন্দিরা গান্ধী খাল। ইন্দিরা গান্ধী খাল হচ্ছে ভারতের দীর্ঘতম সেচ খাল। যদি সেচ খাল বলে সেক্ষেত্রে হবে ইন্দিরা গান্ধী খাল। এটি কোথায় অবস্থিত? এটি পাঞ্জাবের শতদ্র ও রিয়াস নদীর সংযোগস্থলে অবস্থিত। পরের প্রশ্ন দেখো, সেনাবাহিনীকে কখনো সেতুতে, অর্থাৎ যে ব্রিজ থাকে তাতে মার্চ করতে দেওয়া হয় না। এর কারণ কি? নিচে যে অপশানগুলি আছে এর মধ্যে দেখো, এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? কেন মার্চ করতে দেওয়া হয় না সেনাবাহিনীকে সেতুর উপরে? রাইট অ্যান্সার হবে হচ্ছে অনুদান, অর্থাৎ অনুদানের জন্য সেনাবাহিনীকে সেতুর উপর মার্চ করতে দেওয়া হয় না। পরের প্রশ্ন দেখো, কততম সংশোধনীতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সংবিধানের স্বীকৃত পায়? অর্থাৎ কোন সংশোধনীর কথা বলা হচ্ছে? নিচে অপশান দেখো, এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে ৭৩তম সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সংবিধানে স্বীকৃত পেয়েছে। সেটা কত সালে? 1992 সালে। 1992 সালে ৭৩তম সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সংবিধানে স্বীকৃতি পেয়েছে। পরের প্রশ্ন দেখো, পঞ্চবার্ষিকী পরিকল্পনা চূড়ান্ত সম্মতি কে দেয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পঞ্চবার্ষিকী যে পরিকল্পনা, এর চূড়ান্ত সম্মতি কে দেয়? নিচের যে অপশান রয়েছে দেখো, অপশানগুলি থেকে রাইট অ্যান্সার কী হতে পারে? এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হবে হচ্ছে জাতীয় উন্নয়ন পরিষদ। জাতীয় উন্নয়ন পরিষদ হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনার চূড়ান্ত সম্মতি দেয়। পঞ্চবার্ষিকী পরিকল্পনার চূড়ান্ত সম্মতি কে দেয়? জাতীয় উন্নয়ন পরিষদ। পরের প্রশ্ন দেখো, নীল নদের উৎস কী? নিচের যে অপশান রয়েছে এর মধ্যে রাইট অ্যান্সার দেখো, নীল নদের উৎস কী? নীল নদের উৎস হবে হচ্ছে ভিক্টোরিয়া হ্রদ। ভিক্টোরিয়া হ্রদ হচ্ছে নীল নদের উৎস। এই ভিক্টোরিয়া কোথায় অবস্থিত? অর্থাৎ এটি আফ্রিকা মহাদেশে। আর এই নীল নদকে কী বলা হয়? নীল নদ হচ্ছে বিশ্বের দীর্ঘতম নদী। পরের প্রশ্ন দেখো, রসায়নবিদ্যার জনক, খুব ইম্পর্টেন্ট, এবং কিসের জনক সেখান থেকে কিন্তু খুব প্রশ্ন আসছে। রসায়নবিদ্যার জনককে, নিচের যে অপশান রয়েছে এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? রসায়নবিদ্যার জনক হচ্ছে রবার্ট বয়েল। রবার্ট বয়েল হচ্ছে রসায়নবিদ্যার জনক। মনে রাখবে, রসায়নবিদ্যার জনক হচ্ছে রবার্ট বয়েল।
পরের প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের মুখ্য রচয়িতা কে? ভারতীয় সংবিধানের মুখ্য রচয়িতা, নিচে অপশান দেখো এবং রাইট অ্যান্সার করার চেষ্টা করো। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? ভারতীয় সংবিধানের মুখ্য রচয়িতা, এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হবে হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকর। বি.আর. আম্বেদকর হচ্ছে সংবিধানের মুখ্য রচয়িতা। পরের প্রশ্ন দেখো, রেল ইঞ্জিন কে আবিষ্কার করে? নিচে অপশান দেখো এবং রাইট অ্যান্সার করার চেষ্টা করো যে রেল ইঞ্জিন কে আবিষ্কার করে। রেল ইঞ্জিন কে আবিষ্কার করে? রেল ইঞ্জিন আবিষ্কার করে হচ্ছে স্টিফেনসন। স্টিফেনসন হচ্ছে রেল ইঞ্জিন আবিষ্কার করে হচ্ছে স্টিফেনসন রেল ইঞ্জিন আবিষ্কার করেন। পরের প্রশ্ন দেখো, পলাশির যুদ্ধ কবে হয়? নিচের অপশান দেখো এবং রাইট অ্যান্সার করার চেষ্টা করো। পলাশির যুদ্ধ কত সালে হয়? পলাশির যুদ্ধ, এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে 23শে জুন 1757। 23শে জুন 1757 হচ্ছে পলাশির যুদ্ধ হয়। পলাশির যুদ্ধ কার কার মধ্যে হয়? এর পাশাপাশি মনে রাখবে সিরাজউদ্দৌলা এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে সে হচ্ছে পলাশির যুদ্ধ হয়। আর রিসেন্ট একটি প্রশ্ন এসেছিল যেখানে এই পলাশির যুদ্ধ হয় সেটা হচ্ছে কোন জেলা? মনে রাখবে হচ্ছে নদিয়া জেলায়। নদিয়ায় হচ্ছে পলাশির যুদ্ধ হয়েছিল কোথায়? নদিয়া জেলায়। পরের প্রশ্ন, শ্রী চৈতন্যদেব গোয়ার কার কাছে দীক্ষা নেয়? অর্থাৎ শ্রী চৈতন্যদেব দীক্ষা নিয়েছিল কোথায়? গোয়ায়। এবং তিনি কার কাছে নিয়েছিলেন? নিচে যে অপশান রয়েছে এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? কার কাছে শ্রী চৈতন্যদেব দীক্ষা নিয়েছিল? উত্তর হবে কি? ঈশ্বরপুরী। ঈশ্বরপুরীর কাছে শ্রী চৈতন্যদেব হচ্ছে দীক্ষা নিয়েছিল এবং সেই স্থানটি হচ্ছে কোথায়? গোয়া। গোয়ায়। পরের প্রশ্ন দেখো, ম্যালেট শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই যে ম্যালেট শব্দটি, এটি কোন খেলার সঙ্গে যুক্ত? নিচে অপশান দেখো এবং রাইট অ্যান্সার করার চেষ্টা করো। ম্যালেট শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? ম্যালেট হচ্ছে পোলো খেলার সঙ্গে যুক্ত। ম্যালেট কোন খেলার সঙ্গে যুক্ত? হচ্ছে পোলো। ম্যালেট কোন খেলা? ম্যালেট হচ্ছে পোলো। এখানে পাশাপাশি মনে রাখবে পোলো খেলায় খেলোয়াড়ের সংখ্যা হচ্ছে 4। এর পাশাপাশি আরেকটা যেটা রয়েছে ওয়াটার পোলো। ওয়াটার পোলো হচ্ছে 7 জন। অর্থাৎ তোমরা যদি এখানে শর্টকাট মনে রাখার ট্রিক করো, যেখানে পোলো POLO পোলো হচ্ছে এতে 4টি হচ্ছে তোমাদের শব্দ রয়েছে, যেখানে ওয়ার্ড রয়েছে অর্থাৎ 4, আর আরেকটা যেটা রয়েছে সেটা 7, এমনি মনে রাখতে পারবে। ঠিক আছে, যেটা বড় ওয়াটার পোলো। তাহলে কি পোলোতে হচ্ছে 4 জন খেলোয়াড় এবং ওয়াটার পোলো হচ্ছে 7 জন। পরের প্রশ্ন দেখো, শুষ্ক বরফ কাকে বলা হয়? নিচের অপশান দেখো এবং রাইট অ্যান্সার করার চেষ্টা করো। শুষ্ক বরফ কাকে বলা হয়? শুষ্ক বরফ হচ্ছে অপশান বি, যেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডকে বলা হয়। শুষ্ক বরফ বলা হয় কার্বন ডাই অক্সাইডকে। পরের প্রশ্ন দেখো, রক্ততঞ্চনে কোন ভিটামিন সাহায্য করে? রক্ততঞ্চনে সাহায্য করে কোন ভিটামিন? নিচের অপশান দেখো এবং রাইট অ্যান্সার করো। হচ্ছে রক্ততঞ্চনে সাহায্য করে কোন ভিটামিন? এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে অপশান ডি, অর্থাৎ ভিটামিন কে। ভিটামিন কে হচ্ছে রক্ততঞ্চনে সাহায্য করে। এর পাশাপাশি তোমরা মনে রাখবে ভিটামিন কে রাসায়নিক নাম কি? ভিটামিন কে রাসায়নিক নাম হচ্ছে ফাইলোকুইনন। ফাইলোকুইনন হচ্ছে ভিটামিন কে রাসায়নিক নাম। ফাইলোকুইনন ভিটামিন কে রাসায়নিক নাম। আর এর পাশাপাশি আমরা কী জানলাম? রক্ততঞ্চনে সাহায্য করে হচ্ছে ভিটামিন কে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে পেনিসিলিয়াম কি? পেনিসিলিয়াম, নিচের যে অপশান রয়েছে এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? পেনিসিলিয়াম কি? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে পেনিসিলিয়াম হচ্ছে একটি ছত্রাক। পেনিসিলিয়াম হচ্ছে ছত্রাক। পরের প্রশ্ন দেখো, কোনটি গমনে অক্ষম? অর্থাৎ নিচের যে অপশানগুলি রয়েছে এর মধ্যে থেকে কে গমন করতে পারে না? অক্ষম। এখানে তোমাদের জানিয়ে রাখি, গমন হচ্ছে সেই জিনিস যেটা হচ্ছে যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, স্থানান্তরিত হতে পারে। চলন কিন্তু সে নড়াচড়া করতে পারে, কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না। গমন ক্ষেত্রে সে নড়াচড়া করার পাশাপাশি এবং এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হতে পারে, যেতে পারে, সেটা হচ্ছে গমন। তাহলে গমনে অক্ষম এই যে নিচে অপশানগুলির মধ্যে থেকে কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে স্পঞ্জ। স্পঞ্জ কিন্তু গমন করতে পারে না। পরের প্রশ্ন, কোন সাল থেকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়? খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ভারতরত্ন পুরস্কার কত সাল থেকে দেওয়া হয়? এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে 1954। অর্থাৎ 1954 সাল থেকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়। এর পাশাপাশি একটা ইম্পর্টেন্ট তথ্য তোমরা মনে রাখবে যে এই যে সংবিধানে 18 নং ধারায় কিন্তু এই ভারতরত্নের কথা উল্লেখ আছে। অর্থাৎ ভারতরত্ন দেওয়ার যে
ব্যবস্থাটা সেটা কিন্তু 18 নং ধারায় উল্লেখ রয়েছে। ওয়ার্ল্ড ডে ফর ল্যাবরেটরি অ্যানিম্যাল কবে পালিত হয়? কবে পালিত হয়? নিচের যে অপশান দেখো এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে 24শে এপ্রিল। 24শে এপ্রিল হচ্ছে ওয়ার্ল্ড ডে ফর ল্যাবরেটরি অ্যানিম্যাল। পরের প্রশ্ন দেখো, টেসলা এর বর্তমান সিইও। টেসলার বর্তমান সিইও কে রয়েছে? এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? টেসলার বর্তমান সিইও, নিচের অপশান দেখো এবং রাইট অ্যান্সার করার চেষ্টা করো। টেসলার বর্তমান সিইও হচ্ছে ইলন মাস্ক। ইলন মাস্ক হচ্ছে টেসলার সিইও। তোমরা প্রত্যেকটা সংস্থা অর্থাৎ কোম্পানি হচ্ছে সিইও, যে কোনো বড় বড় কোম্পানি রয়েছে যেমন গুগল, ফেসবুক, ইয়াহু, ঠিক আছে, এইরকম যে কোম্পানিগুলো রয়েছে তার হচ্ছে সিইও নামগুলো তোমরা একটু দেখে নেবে। পরের প্রশ্ন দেখো, ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের সদর দপ্তর কোথায়? ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের সদর দপ্তর হচ্ছে নিউ দিল্লি। এর সদর দপ্তর কোথায়? নিউ দিল্লি। এর পাশাপাশি মনে রাখবে, অর্থাৎ ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট এটি 1875 সালে গঠিত হয়। 1875 সালে। পরের প্রশ্ন দেখো, বলছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই কবে প্রতিষ্ঠিত হয়? আরবিআই কবে প্রতিষ্ঠিত হয়? নিচের যে অপশানগুলি থেকে দেখো এবং রাইট অ্যান্সার কী হবে নিচের অপশানগুলির মধ্যে থেকে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে 1935, অর্থাৎ 1935 সালে রিজার্ভ ব্যাঙ্ক গঠিত হয়। পরের প্রশ্ন দেখো, সম্প্রতি ভারত সরকার দেশের সর্বোচ্চ মৌসুম বিজ্ঞান, খুব ইম্পর্টেন্ট, মৌসুম বিজ্ঞান কেন্দ্র কোথায় স্থাপিত করেছে? সম্প্রতি ভারত সরকার দেশের সর্বোচ্চ মৌসুম বিজ্ঞান কেন্দ্র কোথায় স্থাপন করেছে? এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে লেহ, অর্থাৎ লেহতে হচ্ছে ভারতের সর্বোচ্চ মৌসুম বিজ্ঞান কেন্দ্র স্থাপন করা হয়েছে।